গল্পের শুরুতেই আমরা দেখি এক বিশালকায় গরিলা যার নাম কং। তার সাথে রয়েছে একটি ছোট্ট মেয়ে যে কংয়ের সবচেয়ে প্রিয় বন্ধু। কং তার জন্য নিজের প্রাণ দিতেও দ্বিধা করবে না। কিন্তু এই মুহূর্তে কং প্রচণ্ড রাগে ফুঁসছে, এতটাই ক্ষিপ্ত যে সে কাছের একটি বিশাল গাছ উপড়ে আকাশের দিকে ছুঁড়ে মারে। সেই গাছের আঘাতেই আকাশে থাকা অদৃশ্য এনার্জি বল বা শিল্ডে বিশাল এক ফুটো হয়ে যায়। আসলে কংকে মানুষের তৈরি এই কৃত্রিম পৃথিবীতে আটকে রাখা হয়েছিল যাতে গডজিলা তার অস্তিত্ব টের না পায়। প্রায় 6 বছর আগে কং এবং গডজিলার মধ্যে এক ভয়াবহ লড়াই হয়েছিল যেখানে গডজিলা তাকে হারিয়ে দিয়েছিল। এই দুই শক্তিশালী দানব একে অপরের উপস্থিতি দূর থেকেই অনুভব করতে পারে, তাই মানুষের ভয় ছিল যদি এরা আবার মুখোমুখি হয় তবে পৃথিবীতে মহাপ্রলয় নেমে আসবে। কিন্তু এখন কং আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে, তাই মানুষেরা সিদ্ধান্ত নিল তাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার। এরপর আমাদের পরিচয় হয় বার্নির সাথে। সে এপেক্স নামক এক বড় টেক কোম্পানিতে কাজ করে যারা উন্নত রোবট আর জটিল যন্ত্র তৈরির জন্য বিখ্যাত। কিন্তু বার্নির শুরু থেকেই সন্দেহ ছিল যে এই কোম্পানি দুনিয়ার কাছ থেকে বড় কিছু লুকাচ্ছে। সত্য উদ্ঘাটনের জন্য সে কোম্পানির গোপন সার্ভার হ্যাক করার চেষ্টা করে। সেখান থেকেই সে জানতে পারে কোম্পানিটি হংকংয়ে কোনো এক ভয়ঙ্কর প্রজেক্ট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় হঠাৎ ওয়ার্নিং অ্যালার্ম বেজে ওঠে। এর মানে হলো গডজিলা শহরের খুব কাছে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জল চিরে গডজিলা বেরিয়ে আসে। সেখানে থাকা হেলিকপ্টারগুলো তাকে আক্রমণ করে, কিন্তু গডজিলার সামনে সেগুলো যেন নস্যি। সবাই অবাক, কারণ গডজিলা তো সাধারণত মানুষের রক্ষক হিসেবে পরিচিত। তবে আজ কেন সে সবাইকে মারছে? গডজিলা তার নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করে পুরো এপেক্স কোম্পানির হেডকোয়ার্টার মাত্র কয়েক সেকেন্ডে ধ্বংস করে দেয়। এই খবর মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে যায় যে গডজিলা আবার ফিরে এসেছে। তবে এবার সে রক্ষক নয়, বরং শত্রু হয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এপেক্স কোম্পানির মালিক নিউজে দাবি করে গডজিলা এখন বেসামাল, তবে তারা এমন এক মেশিন বানাচ্ছে যা তাকে রুখে দেবে। ম্যাডিসন নামের এক মেয়ে এই খবর দেখছিল। তার দৃঢ় বিশ্বাস গডজিলা কারণ ছাড়া এমন হামলা করতে পারে না। এর পেছনে নিশ্চয়ই এপেক্স কোম্পানির কোনো চাল আছে। সে তার বাবার কাছে গিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা বিশ্বাসই করতে চায় না। বরং সে বলে টাইটানরাও মানুষের মতোই, তাদের মস্তিষ্ক যে কোনো সময় বিগড়ে যেতে পারে এবং গডজিলা এখন হিরো থেকে ভিলেনে পরিণত হয়েছে। ম্যাডিসন মন খারাপ করে সেখান থেকে চলে যায় এবং সেই হ্যাকারের অডিও ফাইলগুলো শুনতে শুরু করে যেখানে গডজিলা এবং এপেক্স কোম্পানির অদ্ভুত সব রহস্য বেরিয়ে আসছিল। সে সিদ্ধান্ত নেয় বার্নিকে খুঁজে বের করবেই। এদিকে এপেক্স কোম্পানির মালিক ওয়াল্টার বিখ্যাত বিজ্ঞানী নেথানের সাথে দেখা করে। ওয়াল্টার তাকে জানায় যে হলো আর্থ বা পৃথিবীর পেটের ভেতর যে আর একটা দুনিয়া থাকার আইডিয়া নেথান দিয়েছিল তা সত্যি। নেথান আগে নিয়ে একটি বই লিখেছিল। ওয়াল্টার লোভ দেখায় যে সেখানে পৌঁছতে পারলে এমন এক শক্তির উৎস পাওয়া যাবে যা দিয়ে গডজিলাকে চিরতরে থামানো সম্ভব। ওয়াল্টার তাকে তার এক বিশেষ টিমের সাথে পরিচয় করিয়ে দেয়। ওয়াল্টার আরও বলে তারা এমন এক বিশেষ যান তৈরি করেছে যা পৃথিবীর কেন্দ্রের সেই প্রচণ্ড অভিকর্ষ বল বা গ্র্যাভিটি সহ্য করতে পারবে। নেথান আগে থেকেই এসব নিয়ে চিন্তিত ছিল, কারণ তার ভাইও একসময় সেখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই অভিকর্ষের চাপে সে মারা যায়। ওয়াল্টার হেসে বলে তাদের তৈরি HEAV যান সব সামলে নেবে। নেথান তখন বলে প্রতিটি টাইটানেরই নিজের ঘরে ফেরার একটা সহজাত ক্ষমতা আছে, তাই কংয়ের সাহায্য ছাড়া তারা কখনোই সেই পথে পৌঁছতে পারবে না। নেথান কংয়ের দেখাশোনা করা ইলিনের কাছে যায় এবং তাকে বোঝায় যে কংকে এখন নকল এই পৃথিবীতে বেশি দিন রাখা সম্ভব নয়। কংয়ের আসল ঘর হলো হলো আর্থ এবং তাকে গডজিলার হাত থেকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। অনেক চিন্তার পর ইলিন রাজি হয়। শুরু হয় এক বিশাল অভিযান। সমুদ্রের মাঝখানে বড় বড় জাহাজের বহর। কংকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। রাতের বেলা সেই ছোট্ট মেয়েটি ইশারায় ইলিনকে জানায় কং প্রচণ্ড রেগে আছে। এভাবে বন্দি থাকা সে একদম সহ্য করতে পারছে না। অন্যদিকে আর্মির লিডার সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করে যে তারা গডজিলার চোখ এড়িয়ে বেরিয়ে যাবে, কিন্তু ডাক্তাররা জানত গডজিলা আর কংয়ের শত্রুতা যুগ যুগান্তরের, কারণ তারা দুজনেই নিজেকে এই পৃথিবীর রাজা মনে করে। এদিকে ম্যাডিসন তার বন্ধুর সাথে বার্নির ঠিকানায় পৌঁছায়। বার্নি জানায় তার আগেই সন্দেহ ছিল যে কোম্পানি এমন কিছু বানাচ্ছে যা গডজিলাকে চ্যালেঞ্জ করছে, আর হয়তো গডজিলা সেই কারণেই কোম্পানির উপর হামলা করেছে। হঠাৎই জাহাজে বিপদ সংকেত বেজে ওঠে। সেই ছোট্ট মেয়েটি আতঙ্কিত হয়ে ইশারায় জানায় গডজিলা আসছে। দূরে সমুদ্রের জল ফুঁসতে থাকে। গডজিলা দ্রুত গতিতে কংয়ের জাহাজের দিকে এগিয়ে আসছে। কং এখনও শিকলে বন্দী। আর্মি গডজিলার লক্ষ্যে অনবরত মিসাইল ছুটতে থাকে, কিন্তু গডজিলার চামড়া পাহাড়ের চেয়েও শক্ত। মিসাইলগুলো তার গায়ে কোনো আঁচড়ই ফেলতে পারছে না। সে তার লেজের ঝাপটায় হেলিকপ্টারগুলো ধ্বংস করে দেয়। গডজিলা লাগে ফুঁসতে ফুঁসতে জাহাজের ওপর আছড়ে পড়ে। উপায়ান্তর না দেখে কংয়ের শিকল খুলে দেওয়া হয়। কং সাথে সাথে জাহাজের ওপর লাফিয়ে পড়ে এবং গডজিলার মুখে এক জোরদার ঘুষি মারে। গডজিলাও পাল্টা আঘাত করে, কিন্তু কং আবার উঠে দাঁড়িয়ে তাকে সমুদ্রের পানিতে ফেলে দেয়।
গডজিলা এবার তার নিউক্লিয়ার নিঃশ্বাস ছাড়ার প্রস্তুতি নেয়, কিন্তু কং তা বুঝতে পেরে নিজের প্রাণ বাঁচাতে পানিতে ডুব দেয়। গডজিলা সুযোগ বুঝে কংকে পানির নিচে টেনে নিয়ে যায়, কারণ গডজিলা পানির নিচে শ্বাস নিতে পারে, কিন্তু কং সেখানে অসহায়। কং পানির নিচে নিস্তেজ হয়ে পড়তে থাকে। ইলিন চিৎকার করে সাহায্য চায়। তখনই আর্মির টিম পানির নিচে প্রচুর মিসাইল নিক্ষেপ করে। বিস্ফোরণের ধাক্কায় গডজিলার হাত থেকে কং ছাড়া পায়। নেথান বুদ্ধি খাটিয়ে আদেশ দেয় যেন সব ইঞ্জিনের শব্দ বন্ধ করে দেওয়া হয়। তারা চায় গডজিলা মনে করুক যে তার জয় হয়েছে এবং এখানে আর কেউ বেঁচে নেই। সব শান্ত হওয়ার পর গডজিলা কংকে মৃত ভেবে সেখান থেকে ফিরে যায়। ইলিনের ভয় ছিল জাহাজ চালু করলেই গডজিলা আবার ফিরে আসবে, তাই নেথান বলে এবার সমুদ্র নয়, কংকে হেলিকপ্টারের সাহায্যেই নিয়ে যেতে হবে। এপেক্স কোম্পানির হেডকোয়ার্টারে গোপনে ঢুকে পড়া ম্যাডিসন আর তার বন্ধুরা সেখানে দেখতে পায় স্কাল ক্রলারের সারি সারি বিশাল ডিম, যা কোম্পানি কোনো এক গোপন কাজে ব্যবহারের জন্য জমিয়ে রেখেছিল। তারা যখন অবাক হয়ে ডিমগুলো দেখছিল, হঠাৎ ল্যাবরেটরির দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। আসলে তারা আটকা পড়েছিল এক হাই স্পিড ট্রান্সপোর্ট পডে, যা তাদের সেই ডিম সহ মাটির নিচের গোপন পথ দিয়ে দ্রুত গতিতে হংকংয়ের দিকে নিয়ে যাচ্ছিল। এদিকে আর্মির হেলিকপ্টারের সহায়তায় কংকে অ্যান্টার্কটিকার সেই প্রবেশ পথে নিয়ে যাওয়া হয়, যা সরাসরি হলো আর্থের দিকে চলে গেছে। সেখানে পৌঁছে ছোট্ট মেয়েটি কংকে গুহার ভেতর যাওয়ার ইশারা করে, কিন্তু কং প্রথমে ভয় পেয়ে সেখানে যেতে অস্বীকৃতি জানায়। নেথান তখন মেয়েটির সহায়তা নেয়। মেয়েটি কংকে বোঝায় যে এই গুহার ওপারেই তার আসল ঘর। এবার কং রাজি হয়ে গুহার ভেতরে পা রাখে এবং তার পেছনে অ্যান্টি গ্র্যাভিটি কার নিয়ে সবাই রওনা হয়। হলো আর্থে পৌঁছানোর পর তারা এক অদ্ভুত বিপরীতধর্মী পৃথিবীর দেখা পায়। অ্যান্টি গ্র্যাভিটি কারের কল্যাণে তারা সেখানকার প্রচণ্ড চাপ থেকে বেঁচে যায়, কিন্তু সেই উল্টো জগতে পা রাখতেই অদ্ভুত সব দানব তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একটি বিশাল উড়ন্ত দানব তাদের গাড়ির ওপর আক্রমণ করে তাকে পিষে ফেলার উপক্রম করে। ঠিক তখনই আবির্ভূত হয় কং। সে দানবটিকে ধরে মাটিতে আছাড় মারে এবং অত্যন্ত হিংস্রভাবে তাকে শেষ করে দেয়। এরপর কং তার আপন ঠিকানার খোঁজে এগিয়ে চলে, বাকিরা তার পিছু নেয়। এদিকে ম্যাডিসন আর তার বন্ধুরা ট্রান্সপোর্ট পডের মাধ্যমে হংকংয়ের গোপন ল্যাবে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখে গডজিলাকে খতম করার জন্য কোম্পানি মেকা গডজিলা নামে এক শক্তিশালী যান্ত্রিক দানব তৈরি করেছে। রেন সেরিজাওয়া নামের এক ব্যক্তি তার মস্তিষ্কের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করছিল। এটা দেখেই ম্যাডিসন আর বার্নির কাছে পরিষ্কার হয়ে যায় যে কেন গডজিলা সেদিন এপেক্স কোম্পানির ওপর আক্রমণ করেছিল। মেকা গডজিলার ক্ষমতা পরীক্ষা করার জন্য ল্যাবে একটি স্কাল ক্রলার ছেড়ে দেওয়া হয়। মেকা গডজিলা তার লেজার বিম দিয়ে চোখের পলকে সেটিকে 2 টুকরো করে ফেলে। তবে সমস্যা ছিল একটাই, একে পূর্ণ শক্তিতে চালানোর মতো পর্যাপ্ত এনার্জি কোম্পানির কাছে ছিল না। সেই বিশেষ শক্তি কেবল হলো আর্থেই পাওয়া সম্ভব, তাই কোম্পানির মালিক সেই শক্তির খোঁজে মরিয়া ছিল। মেকা গডজিলা সক্রিয় হওয়ার সাথে সাথেই গডজিলা তার অস্তিত্ব টের পেয়ে যায়। সে বুঝতে পারে তাকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে, তাই সে দ্রুত হংকংয়ের দিকে ধেয়ে আসতে থাকে। ওদিকে হলো আর্থের জগৎ যেন এক স্বপ্নপুরী। সেখানে এক বিশাল পাহাড়ের ভেতর লুকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত এনার্জি সোর্স। কং সেই বিশাল পাহাড়ের দরজা খুলে ভেতরে প্রবেশ করে এবং খুঁজে পায় একটি কুড়াল। এটি সাধারণ কোনো কুড়াল নয়, বরং গডজিলা প্রজাতির টাইটানদের দেহের কাঁটা বা হাড় তাকে তৈরি এক শক্তিশালী অস্ত্র। কং সেই অস্ত্র হাতে নিয়ে সিংহাসনের রাজকীয় ভঙ্গিতে বসে পড়ে। ওদিকে গডজিলা হংকংয়ে পৌঁছে শহর ধ্বংস করতে শুরু করে। ঠিক সেই সময়ে হলো আর্থে কং এনার্জি সোর্সের ওপর তার কুড়ালটি রাখতেই সেটি নীল আলোয় উদ্ভাসিত হয়ে অকল্পনীয় শক্তিশালী হয়ে ওঠে। গডজিলা মাটির নিচে কোনো এক অস্বাভাবিক শক্তির কম্পন অনুভব করে। রাগে সে তার নিউক্লিয়ার পাওয়ার সরাসরি মাটির গভীরে নিক্ষেপ করে, যা 1000 মাইল পথ পাড়ি দিয়ে সোজা কংয়ের অবস্থানের কাছে পৌঁছে যায়। হলো আর্থে থাকা কোম্পানির মালিকের প্রতিনিধি মায়া চালাকি করে সেই ডেটা সরাসরি তাদের কোম্পানির কাছে পাঠিয়ে দেয়, যাতে মেকা গডজিলাকে আরও বিধ্বংসী করা যায়। ইলিন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কারোর কথা কানে নেয় না। গডজিলার পাঠানো নিউক্লিয়ার শক্তির আঘাতে সবকিছু লণ্ডভণ্ড হতে শুরু করে। মায়া পালানোর চেষ্টা করলে কং তাকে দেখে ফেলে এবং তার যানটি হাতে নিয়েই বিস্ফোরিত করে দেয়। এরপর কং তার জাদুকরি কুড়াল নিয়ে সেই একই পথ ধরে লাফিয়ে সোজা হংকংয়ের মাটিতে এসে নামে, যেখানে গডজিলা তার অপেক্ষায় ছিল। শুরু হয় এক মরণপণ লড়াই। কং কুড়াল দিয়ে গডজিলার ওপর ভয়ানক আঘাত হানে। গডজিলা বারবার তার নিউক্লিয়ার নিঃশ্বাস ছড়ার চেষ্টা করে, কিন্তু কং কৌশলে বেঁচে যায়। দীর্ঘ লড়াইয়ের পর গডজিলা শেষ পর্যন্ত কংয়ের ওপর চড়াও হয়। কংকে বুড়িভাবে আহত করে মাটিতে ফেলে দেয় এবং তার বুকের ওপর পা রেখে বিকট গর্জন করে সেখান থেকে চলে যায়। এদিকে কোম্পানির মালিকের কাছে সেই মূল্যবান এনার্জি পৌঁছে গেছে। মেকা গডজিলার ভেতর শক্তি সঞ্চার করা মাত্রই সে জেগে ওঠে, কিন্তু সক্রিয় হওয়ার সাথে সাথেই মেকা গডজিলার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে প্রথমেই কোম্পানির মালিক ওয়াল্টারকে হত্যা করে এবং পুরো সিস্টেম ধ্বংস করে বাইরে বেরিয়ে আসে। গডজিলা মেকা গডজিলাকে দেখতে পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু যান্ত্রিক গডজিলার লেজার আর মিসাইলের সামনে আসল গডজিলা টিকতে পারে না।
সে মুহূর্তের মধ্যে গডজিলাকে ভূপাতিত করে ফেলে। অন্যদিকে ম্যাডিসন আর বার্নি সিস্টেম ঠিক করার আপ্রাণ চেষ্টা করলেও ব্যর্থ হয়। কংয়ের অবস্থা তখন সংকটাপন্ন, সে মৃত্যুর মুখে। ছোট্ট মেয়েটি তার বুকের ধুকপুকুনি অনুভব করে বুঝতে পারে কংয়ের হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে আসছে। নেথান তখন তাদের গাড়িটি কংয়ের বুকের ওপর নিয়ে গিয়ে বড় ধরনের বিস্ফোরণ ঘটায়, যার বৈদ্যুতিক শকে কংয়ের হার্ট আবার সচল হয়। মেয়েটি কংকে বোঝায় যে গডজিলার শত্রু নয়, বরং এখন তাকেই বাঁচাতে হবে। কং গর্জন করে উঠে গডজিলার প্রাণ বাঁচাতে দৌড়ে যায়। মেকা গডজিলা তখন গডজিলাকে লেজার দিয়ে প্রায় শেষ করে এনেছিল, ঠিক তখনই কং এসে তাকে রক্ষা করে। গডজিলা বুঝতে পারে একে হারাতে হলে কংয়ের সাথে হাত মেলাতেই হবে, কিন্তু মেকা গডজিলা এতটাই শক্তিশালী যে দুজনে মিলেও তাকে কাবু করতে পারছিল না। এরই মধ্যে জশ নামের এক বন্ধু বার্নিয়ের মদ মূল কন্ট্রোল প্যানেলের ওপর ঢেলে দেয়। সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় এবং মেকা গডজিলা কিছুক্ষণের জন্য স্থবির হয়ে পড়ে। এই সুযোগে গডজিলা তার নিউক্লিয়ার পাওয়ার দিয়ে কংয়ের কুড়ালটিকে চার্জ করে দেয়। কং সেই কুড়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং মেকা গডজিলার হাত কেটে টুকরো টুকরো করে ফেলে। শেষ পর্যন্ত তার মাথা উপড়ে ফেলে কং তার বিজয়ের গর্জন দেয়। মেকা গডজিলার পতনের সাথে সাথেই হংকং শান্ত হয়। গডজিলা কংয়ের দিকে এগিয়ে আসে। কংও তার কুড়াল উঁচিয়ে সামনে দাঁড়ায়। তবে দুজনেই বুঝে গিয়েছিল তারা এক বড় শত্রুকে হারিয়েছে, তাই পুরনো শত্রুতা ভুলে গডজিলা সমুদ্রের অতলে ফিরে যায়। কংও তার আসল ঠিকানা হলো আর্থে ফিরে যায়, যেখানে ছোট্ট মেয়েটি তাকে সঙ্গী দেয়। এভাবেই শেষ হয় এই বিশাল যুদ্ধের মহাকাব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।